ফ্যাক্ট উনি আমার কোনো ব্লাড রিলেটেড চাচা নন, উনি হচ্ছেন আমার একটা দূর সম্পর্কের চাচা। আমি যখন ফার্স্ট ভূত এফএমে আসি, তো আমার ফার্স্ট ইনসিডেন্টে আমি এক চাচার কথা বলেছিলাম আপনাদের সবাইকে। ইনি কিন্তু জিন স্পেশালিস্ট। বেসিক্যালি ঘটনাটা উনার এবং উনার বাবাকে নিয়ে। তো চাচার বর্তমান এইজ 63, অ্যাজ হি ওয়াজ বর্ন 1950, 63 বছর বয়স ওনার। তো উনি যখন ছোট ছিলেন, আই মিন 8-9 বছর বয়স, তখন পাকিস্তান পিরিয়ডের কথা বলছি, ওই সময়টাতে এরকম ওনার বাবার কাছে উনি দেখতেন যে প্রায় ওনার বাবার সাথে দেখা করার জন্য এরকম অনেক লোক আসতো। তো দাদা জানের একটু এক্সপ্লেনেশন, একটু ডেসক্রিপশন দিচ্ছি। সেটা হচ্ছে দাদা জান এরকম 30 পারা হাফেজে কোরআন ছিলেন এবং অনেক বড় আল্লাহ বলি ছিলেন, এবং ওনার মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি ডেইলি 200 কি 300 টাকা নফল নামাজ পড়তেন। এবং ওনার স্পেশাল একটা ক্যাপাবিলিটি ছিল, অনেক সুপার ন্যাচারাল পাওয়ার ছিল ওনার। উনি জিনদের দ্বারা জিনদের প্রবলেম সলভ করতেন এবং সাধারণ মানুষদেরও প্রবলেম সলভ করতেন। তো যাই হোক, উনি যখন ছোট ছিলেন, লাইক 8-9 বছর বয়স, তো একদিন ছোটবেলায় উনি এরকম ওনার মার কাছে আবদার করলেন যে উনি মিঠাই খাবেন, মিষ্টি খাবেন আর কি, আবদার করলেন। তো ঘরে তখন এরকম মিষ্টি ছিল না। তো যাই হোক, উনি এরকম মিষ্টি খাওয়ার জন্য আবদার করেছেন। তো হঠাৎ উনি ওনার বাবার কাছে যান, যেহেতু উনি ওনার বাবার বড় ছেলে। তো উনি ওনার বাবার কাছে যেয়ে খুব সুন্দর করে এরকম আবদার করেন যে আব্বা মিঠাই খাবো। তো ওনার বাবা এরকম অন্ধকার রুমের মধ্যে হঠাৎ জোরে একটা হাত তালি দেন এবং কাকে কি যেন ইশারা করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই সময়টাতে ঘরে কেউ ছিল না, অদৃশ্য ছিল সবকিছু। তো ইশারা করার পর এরকম বাবা তার ছেলেকে বলেন, চাচাকে বলেন, যাও পাশের ঘরে যাও। এবং উনি পাশের ঘরে গিয়ে দেখেন 3 হাঁড়ি ভর্তি মিষ্টি এসে হাজির, এবং সবগুলো গরম গরম মিষ্টি, মিষ্টি থেকে ধোয়া উঠছে, মানে রেডিমেড মিষ্টি যাকে বলে। তো যাই হোক, উনি ওনার বন্ধুদের সাথে মিষ্টিগুলো খান এবং সবাইকে নিয়ে খান, খুব মজা করে খান, অনেক টেস্টি ডেলিশিয়াস মিষ্টিগুলো ছিল। তো এভাবে কিছুদিন কাটতে থাকে। তো উনি ছোটবেলা থেকেই খেয়াল করতেন ওনার বাসায় ওনার বাবার সাথে দেখা করার জন্য এরকম হাজার হাজার লোক আসতো, এবং প্রত্যেকের চলাফেরা ঠিক সাধারণ মানুষের মতো ছিল না। আই মিন একটু মেকানাইজ টাইপের, এবং অ্যাকচুয়ালি দে ওয়ার নট নর্মাল, দে ওয়ার সুপার ন্যাচারাল। তো ছোটবেলা থেকেই ওনার মা নিষেধ ছিল ওদের সাথে কখনো কথা বলবে না, কখনো সামনে যাবে না, কখনো এদের সাথে কোনো কিছুতে জড়াবে না। তো সেই হিসেবে উনিও কখনো ওদের সাথে আর কোনো ইন্টারাকশনে যাননি। এভাবে দিন যেতে থাকে। তো এখানে দাদাজানের রুমের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল। উনি যখন ওনার রুমে বসতেন, মাগরিবের পরে উনি আমল শুরু করতেন, একদম মধ্যরাত অবধি এরকম ওনার তদবির ট্রিটমেন্ট হোয়াট এভার ইট ওয়াজ চলতো। এবং ওনার ফ্যামিলি মেম্বারদের খুব স্ট্রিক্টলি এরকম নিষিদ্ধ ছিল ওনার ঘরে প্রবেশ করার ব্যাপারে, তার নিষেধ করা ছিল। এবং যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে এতটুকু ইনস্ট্রাকশন দেওয়া ছিল, শুধুমাত্র তারা যেন দরজায় নক করে। এনিওয়ে, এভাবে অনেকদিন যেতে থাকে। তো বেশ কয়েক বছর পর, আমি 5-7 বছর পরে, আরো বেশি হতে পারে, চাচা যখন টিনেজার, তো একদিন চাচার বোন অর্থাৎ ফুপ্পি এরকম অসুস্থ হয়ে যান। তো একটু অকওয়ার্ড আচরণ করা শুরু করেন, প্রবাবলি শি ওয়াজ বিং পজেসড অর মেবি সামথিং এলস। তো পজেস আসা শুরু করেন। তো চাচা তার বোনের এরকম দুরবস্থা দেখে উনি জলদি ছুটে যান ওনার বাবার কাছে। এবং যেহেতু ওনার বাবার রুমে ঢোকার আগে একটা নিষেধাজ্ঞা ছিল যে শুধু গেট নক করতে হবে, তিনি সেসব নিষেধাজ্ঞা ভুলে তিনি দৌড় দিয়ে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকে চলে যান। এবং রুমে যাওয়ার পর উনি যা দেখেন, দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ডিজাস্টার, ভেরি স্পুকি থিং। উনি যে দেখেন রুমের ভিতরে ওনার বাবাকে 4 থেকে 5 হাজার সাপ ঘিরে বসে আছে। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 4 থেকে 5 হাজার সাপ দেখা মাত্র উনি আর অ্যাকসেপ্ট করতে পারলেন, উনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর তাকে পানি টানি ঢালা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়। তারপর তিনি বুঝতে পারেন যে তার বাবা অনেক সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী। তো এইভাবে কিছুদিন যায়। তো কিছুদিন যাওয়ার পর, তখন প্রায় অলমোস্ট 3-4 মাস পরের ঘটনা, একদিন এরকম করে ওনার বাসায় ওনার বাবার সাথে দেখা করার জন্য লোকজন আসছে। তো উনি একদিন এরকম সাহস করে ওনাদের একজনকে জিজ্ঞেস করে বসেন, আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? কি চান? সাহস করে বলে ফেললেন, একদম কেয়ারলেসলি বলে ফেললেন। তো যাকে উনি প্রশ্ন করেছিলেন উনি বললেন, আমরা কোহিকাজ থেকে এসেছি, আমরা এখানে এসেছি একটা সমস্যা সমাধানের জন্য। তো উনি ঘটনাটা শুনে বুঝতে পারেন যে তার বাবা হাইলি ট্যালেন্টেড অ্যান্ড সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী একজন মানুষ। তো এটা শোনার পর, এটা বোঝার পর উনি আর আগে বাড়েনি,
উনি আস্তে আস্তে সরে আসেন। তো এভাবে গ্র্যাজুয়ালি দিন কাটতে থাকে, উনিও আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকেন, বড় হতে থাকেন, এবং ওনার বাবা একসময় বুঝতে পারেন যে তার ছেলেকে এখন তার অর্জিত জ্ঞান শিখিয়ে দেওয়ার সময় হয়েছে। তো আস্তে আস্তে করে এভাবে দিন যেতে থাকে। তো দাদাজি তার ছেলে চাচাজানকে আমল আস্তে আস্তে শেখাতে থাকেন, এবং তিনিও অনেক অনেক উঁচা তপকার মুজাহাদা করতে থাকেন, অনেক কষ্ট করেন, অনেক আমল শেখেন, অনেক সারা রাত নামাজ পড়ে করে কষ্ট করে আমল করে আস্তে আস্তে চাচাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উনি সেই আমলগুলোতে এক্সপার্ট হওয়া শুরু করেন। তো দাদাজান 1984-এ 91 বছর বয়সে ইন্তেকাল করেন। ও এখানে একটা সুন্দর বিষয় যেটা আমি একটু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে এরকম, দাদাজানের আরেকটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, এরকম মানে একটা ক্যাপাবিলিটি ছিল, উনি অনেক কথা আগে থেকে বলে ফেলতে পারতেন। লাইক একটা ঘটনা ঘটবে 6 মাস পরে, উনি 6 মাস আগে থেকে বলে দিচ্ছেন যে এটা তো 6 মাস পরে এটা হবে, কার বিয়ে হবে, কার বাচ্চা হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কে মারা যাবে, কার কি হবে, কার ক্ষতি হবে, কার ভালো হবে, একদম হুবহু বলে দিতে পারতেন। এবং দেখা যেত উনার ডেসক্রিপশনগুলো হুবহু মিলে যাচ্ছে। এবং এই কারণটাতে সাধারণ মানুষ, আমি তখনকার উনার সারাউন্ডিংয়ে যারা মানুষ থাকত তাই প্রচন্ড রকম শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। এবং তিনি একাধারে আগেও বলেছি, তিনি যেমন জিনদের প্রবলেম সলভ করতেন, সিমিলারলি মানুষদের প্রবলেম সলভ করতেন। দেখা যেত উনার বাসায় লোকজনের ভিড় লেগেই থাকতো। তো মৃত্যুর শেষ দিন পর্যন্ত উনি কাজটা করে গিয়েছেন। ইভেন উনি যখন মারা যাওয়ার 3 দিন আগে উনি বলে যান যে আমি 3 দিন পরে মারা যাব, আমাকে এভাবে শোয়াবে, আমাকে এই করবে, খুব ইনস্ট্রাকশন দিয়ে যান। এবং খুব স্ট্রংলি নসিহত করে যান তার ছেলেকে বা চাচাজানকে, বলে যান যে তুমি ব্যতীত অন্য কেউ যেন আমাকে গোসল দিতে না আসে। তো যাই হোক, 3 দিন পরে তার বাবা দাদাজান ইন্তেকাল করেন। তারপর দাদাজানের নসিহত অনুযায়ী তিনি গোসল দিতে যাবেন। ঠিক এই সময়টাতে দাদাজানের বেশ কয়েকজন মুরিদ, কয়েকজন ভক্ত যারা কিনা দাদাজানকে খুব পছন্দ করতেন, তারা খুব হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং তারা দাদাজানকে গোসল দেওয়ার ব্যাপারে তারা খুব ইন্টারেস্টেড হয় এবং তারা খুব কাকুতি মিনতি শুরু করে। যেহেতু দাদাজানের স্ট্রংলি একটা নিষেধ ছিল ব্যাপারটাতে যে তুমি চাচাজান বাইরে আর কেউ তাকে গোসল দিতে পারবে না, তাই তিনি তার নিষেধ করেন। কিন্তু সেই ভক্তগুলা বা মুরিদগুলো এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল, তারা চাচাজানের পা ধরে কান্নাকাটি স্টার্ট করে যে আমাদেরকে প্লিজ নিতেই হবে, একদম হাত পা ধরে কান্নাকাটি করার মতো অবস্থা। তো চাচা বাধ্য হয়ে তাদেরকে গোসলে নেন, গোসল দেওয়াতে শরীক হন। তো চাচার মনে একটা ভয় কাজ করছিল, না জানি কি হয়ে যায়। তো গোসল দেওয়া যখন শুরু হলো, তখন দাদার ডেড বডি রিলেটেড কিছু একটা ঘটনা তারা দেখে, যারা গোসল দিতে এসেছিলেন তারা কিছু একটা দেখে, এটা দেখে তারা ভয় দৌড় দেয় এবং তারা এতটাই ভয় পেয়ে যায় যে 3 জনের একজন এরকম চিরতরে বোবা হয়ে যায়, একজন অর্ধেক প্যারালাইজড হয়ে যায় এবং একজন চিরতরে অন্ধ হয়ে যায়। তো এই ঘটনার পরে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তারা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেটা এখনো অজানা রয়ে গেছে। তো এটার পরে এরকম দাদা যখন ইন্তেকাল করে 1984-এ, তারপরে চাচা একা হয়ে যান এবং আস্তে আস্তে চাচাও কিছুটা বয়স হতে থাকে, চাচাও আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকেন এবং চাচা কিছুদিন পরে ফিল করা শুরু করেন যে চাচার মধ্যে আস্তে আস্তে সেই সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল পাওয়ারগুলো আস্তে চাচার মধ্যে এরকম গ্রো আপ হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে। তো একদিনের কথা, তিনি এরকম মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নফল নামাজ আছে, আওয়াবিন নফল নামাজ পড়ছেন। তো আওয়াবিন নামাজ পড়ার সময় তিনি খেয়াল করলেন ওনার কানের পাশে কে যেন এসে খুব মিষ্টি করে কথা বলছে, কিন্তু উনি ল্যাঙ্গুয়েজ ধরতে পারছেন না, অ্যাকচুয়ালি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। তিনি সালাম শেষ করেন, সালাম শেষ করে এরকম অন এয়ারে মানে খালি বাতাসের মধ্যে হাত চালিয়ে এরকম একজনকে ঝাপটে ধরেন এবং যখন উনি ঝাপটে ধরেন তখন ওনার হাত মুঠি খুলে উনি দেখতে পারেন যে হাতের মধ্যে এক গাদা এরকম পিঁপড়া ভর্তি, লাল পিঁপড়া ভর্তি। তখন তিনি বুঝতে পারেন যে হি হ্যাজ গট সামথিং সুপার ন্যাচারাল উইথ হিম। আস্তে আস্তে দিন যেতে থাকে, এরকম আরো অনেক ইনসিডেন্ট উনি দেখেন এবং এই ব্যাপারগুলোতে উনি এক্সপার্টিস হয়ে যান। তো বর্তমানে আলহামদুলিল্লাহ উনি দিনে মেহনত করছেন, মানুষকে এরকম হেল্প করছেন। তো আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে যেন আরো অনেক হায়াত দারাজ করে, তাকে ভালো রাখে এবং তার দ্বারা সমস্ত মানুষ যারা আছে তাদের জন্য উনি উপকার করতে পারেন, খেদমত করতে পারেন এবং যারা প্রবলেমে। প্লিজ। এই ঘটনাটা বেশ আগের, 2001-2 সালে, তখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি।
প্রথমে আমাদের বাসার একটা আমি ছোট বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে 5 তলা, বাট ছাদের একটা কর্নারে একটা পোর্শন আছে। এখানে একটা লিভিং রুম, একটা বাথরুম, একটা রান্নাঘর, সাথে একটা বারান্দা আছে। তো রান্নাঘরের যে জানালাটা, এটা থেকে ছাদটা দেখা যায়। তো এটা জাস্ট একটু বলে রাখলাম। আর ঘটনাটা এভাবে শুরু হয় যে আমাদের গলিতে আমরা ক্রিকেট খেলতাম। তো ওখানে আমার এক ফ্রেন্ড ছিল, আমার চেয়ে সিনিয়র 2 বছরের, নামটা বলছি না। তো ও হঠাৎ একদিন আমাকে অ্যাপ্রোচ করে বলে যে শাহিন, আমি তো গুড্ডি উড়াবো ভাবছিলাম, তো ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে হয়, তো মাঞ্জা দেওয়ার জন্য একটু স্পেস দরকার, রাস্তার মধ্যে এটা করাটা ঠিক হবে না। তো আমাকে জাস্ট বললো তুই যদি পারিস ছাদে একটু স্পেস দিলে ভালো হয়। তাহলে হ্যাঁ, আমাদের ছাদে তো কোনো প্রবলেম নেই। তো ছাদে চলে গেলাম দুজন। ছাদে যাওয়ার পরে তখন দুপুর 11টা-12টা এরকম টাইম আর কি। তো কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে হঠাৎ করে ডিসকাশনে ও আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে আচ্ছা, এখানে কি কেউ থাকে? আমাদের ওই 6 তলার রুমটা দেখি। তো আমি ওকে বললাম যে হ্যাঁ, এখানে আমার কাজিনরা থাকে। তখন আমার কাজিন থাকতো, হাজব্যান্ড ওয়াইফ ওনারা ছিল, দুজনই ডক্টর। তো কোইন্সিডেন্টলি ওই সময় তারা কেউ ছিল না, তারা ঢাকার বাইরে ছিল। তো আমাকে বললো যে এখন কি ওনারা বাসায় আছে? আমি বললাম যে না, বাসায় নেই। তো তখন সে আমাকে জিজ্ঞেস করলো এখানে এখন তাহলে কি সবকিছু বন্ধ? আমি বললাম যে হ্যাঁ। কথাটা বলা অবস্থায় আমি পিছনে তাকিয়ে দেখলাম যে, যেহেতু আমি বললাম একটু আগে যে রান্নাঘর, যেটা রান্নাঘরের জানালাটা খুললে ছাদটা দেখা যায়, তো আমি ছাদ থেকে সরাসরি জানলার দিকে চোখ চলে যায় আমার। যাওয়ার পরে দেখলাম যে ওখানে 3টা পার্ট ছিল জানালার, মাঝখানের পার্টটা একটু খোলা। তো ওটা দেখে আমার একটু কিউরিওসিটি জাগে যে আসলে ওনারা বাইরে চলে গেছে, জানালা কেন খোলা? তো আমি বললাম আচ্ছা দেখবা এখানে জানলা খোলা কিনা, আসো দেখি। আমি নিজেই বললাম, ওকে। ও বললো যে হ্যাঁ চলো। দুজন চলে গেলাম। যাওয়ার পরে জানলাটা হাত দেওয়ার সাথে সাথে দেখলাম যে জানলাটা পুরোটাই ওপেন ছিল, অ্যাকচুয়ালি জাস্ট ভেরানো ছিল। জানলাটা খুললাম, রান্নাঘরটা সামনে চলে আসলো। রান্নাঘরে সবকিছু অ্যাজ ইট ইজ যা থাকে তাই। এরপরে বাম দিকে হচ্ছে লিভিং রুমটা, তো বেডরুম অ্যাকচুয়ালি। বেডরুমটাতে এরকম যে ডোরটা নেই, ওখানে জাস্ট ওপেন পোর্শন, পর্দা দেয়া। তো আমি তাকিয়ে ওকে হঠাৎ করে বললাম যে আচ্ছা, পর্দাটা কি সরাবো? কেন আমি নিজেও জানি না। ও বললো যে হ্যাঁ সরাও। তো ছাদে থেকে একটা জাস্ট লাঠির মতো নিয়ে পর্দাটা সরালাম। পর্দাটা সরানোর সাথে সাথে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি অফকোর্স প্রস্তুত ছিলাম না। কেউ যদি দেয়ালে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে পাটা সোজা করে ছড়িয়ে বসে থাকে এবং হঠাৎ করে পাটা টান দেয়, যেই ভিউটা আসবে ওই ইলিউশনটা আমি দেখতে পেলাম। ইলাস্ট্রেশন, ওর দিকে তাকালাম আমি, ও আমার দিকে তাকালো অ্যাট এ টাইম। আমি বললাম যে দেখতে পাইছো? ও বললো হ্যাঁ। এটা বলার পরে ও খুব ভয় পেয়ে গেছে। ও বলতেছে যে শাহিন, আমি থাকতে চাচ্ছি না এখানে। আমি বললাম যে কেন, এটা কি? আমি দেখার চেষ্টা করি এটা কি। সে বলছে না, চলো এখান থেকে। তা আমার তখন চোখ যায়, আমি ক্রস দেখতেছি আর কি, রুমটার অর্ধেক দেখতেছি। তো তাকে দেখলাম যে বিছানার, ওনারা ফ্লোরিং করতো, বিছানার উপরে সালোয়ার কামিজ ব্ল্যাক কালারের, ছড়ানো ছিটানো, জাস্ট একটু খুলে রাখছে এরকম। এটুকু দেখার পরে আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের 6 তলা থেকে 5 তলায় যাওয়ার যে সিঁড়ির কয়েকটা স্টেপ নামলে দরজার নিচে দিয়ে অনেকটা অংশ দেখা যায় ওই রুমের। তা আমরা দ্রুত ওখান দিয়ে গেলাম। যাওয়ার পরে নামার পরে ওকে বললাম যে এখানে একটু দাঁড়াও। আমি ওখান দিয়ে চোখ দিলাম। দেওয়ার পরে যে ভিউটা দেখলাম যে দেয়ালে একদম জড়সড় হয়ে পিঠ ঠেকিয়ে হাত দিয়ে পা দুটো ধরে একটা মানুষ বসে আছে, এরকম মনে হচ্ছিল। ওনার দুটো পা একসাথে লাগানো, পায়ের আঙ্গুলগুলো নাড়াচাড়া করতেছে, টিপ টিপ এরকম করতেছে, মানে একদম ওই পিয়ানোর রিডের মতো। এক্স্যাক্টলি রাইট। তো আমি অ্যাজিউম করে নিলাম, আমার মনে হচ্ছিল এটা একটা মানুষ, বাট সে কেন এখানে আছে, কিভাবে আসলো, আই ডোন্ট নো। দরজা লক, ডোর বাইরে থেকে লক। আচ্ছা, এরপরে আমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, আমি 3 তলায় যাই, আমাদের বাসায় 3 তলায় চলে যাই। আমি চাবি নিয়ে আসি, চাবি নিয়ে এসে দেখি হোয়াটস হ্যাপেনিং দেয়ার। তো ও আর কি বেশি ভয় পেয়ে গেছিল যে ও আমাকে বলতেছে যে না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। এরপর দুজন একসাথেই নামলাম। আমি দৌড় দিছে, ও দৌড় দিচ্ছে, দুজন একসাথে নেমেছি। ছোট ছিলাম তখন। তা আমি 3 তলায় যখন গেলাম, ওকে বললাম দাঁড়াও, আমি চাবি নিয়ে আসি। ও বললো যে না, আমি থাকবো না। ও চলে গেল বাসায়। আমি ভাইয়াকে গিয়ে বললাম যে ভাইয়া চাবিটা নিয়ে চলেন উপরে যাই, এরকম আমি কিছু একটা দেখছি ওখানে। তো স্বাভাবিকভাবে ভাইয়া আমার কথা বিশ্বাস করলো না। সে আমাকে বললো না, কি দেখছিস আন্দাজে। আমি বললাম যে ভাইয়া প্লিজ চলেন, আমি দেখছি সামথিং ইজ দেয়ার। তাকে কনভিন্স করতে আমার 6-7 মিনিট সময় লাগছে। তারপরে দুজন উপরে আসলাম, এসে ডোর খুললাম। তো আমি ডোর খোলার আগে একটা ব্যাপার বলি, যেখানটাতে আমি দাঁড়িয়ে দেখেছিলাম যে নিচে পাটা নাড়াচ্ছে, ওই জায়গাটাতে আমি স্টপ করি। আবার ভাইয়া চলে গেছে উপরে, আমি স্টপ করে তাকাই এবং আই ওয়াজ সিং দ্য ওয়াল নাও, মানে আমি দেখতেছিলাম যে ভিতরে কিছু নেই, ক্লিন আমি দেয়ালটা দেখতে পাচ্ছি, আগের ভিউটা এখন আর নেই।
আমি শিওর হয়ে গেলাম যে এখানে যেটা ছিল সেটা এখন আর নাই। ওকে, তারপরেও আমি হোপ নিয়ে দরজা খুললাম যে তারপরেও যদি দেখতে পারি। দরজা খোলার সাথে সাথে আমি স্ট্রেট তাকালাম, কিছু নেই, ক্লিন। এরপর হঠাৎ করে আমার খেয়াল আসলো যে আমি যখন পা মুভ করার ভিউটা দেখি তখন আমি বিছানার উপর কাপড় দেখতে পাই, একটা ব্ল্যাক কালারের সালোয়ার কামিজ। সাথে সাথে আমি বাম দিকে চোখ দিই, বিছানায় কিছুই ছিল না। আমি এটার অ্যান্সার এখনো পাইনি, বাট ওয়াজ দ্যাট